বাড়িটা হঠাৎ করে নিঃশব্দ হয়ে গেল। ইমরান হচ্ছে ফয়সালের বন্ধু। উকিল সাহেব যখন ইমরানের নামটা বললেন, মা তখন চোখটা খুললেন, একবার বাবার দিকে তাকালেন আর আরেকবার আমার দিকে। ওই তাকানোতে কোনো প্রশ্ন ছিল না, ওটা ছিল ভাঙা বিশ্বাসের দৃষ্টি। এটা কি সত্য? মা খুব আস্তে করেই কথাটা বললেন। বাবা কোনো উত্তর দিলেন না, তিনি শুধু টেবিলের দিকেই তাকিয়ে রইলেন, যেন ওই কাঠের টুকরোটাই সবচেয়ে নিরাপদ জায়গা এই মুহূর্তে। কিছু সময় পর তিনি গলাটা খাকানি দিলেন, ও ইমরান, ও তো আমাদের ঘরে আসতো, রায়ানকে কোলে নিত। কথাটা শেষ করতে পারলেন না। মা তখন মুখটা ফিরিয়ে নিলেন। আমি তো ওকে চা খাওয়াতাম নিজের হাতে। এই কথাটার ভেতরে কোনো অভিযোগ ছিল না, ছিল লজ্জা আর নিজের উপরে রাগ। ঘরে তখন আর কেউ কথা বলছিল না, শুধু দেওয়ালের ঘড়িটা টিকটিক করছিল প্রতি সেকেন্ডে। প্রত্যেকটা মুহূর্তেই যেন শব্দটা আরো স্পষ্ট হয়ে উঠছিল। বাবা হঠাৎ উঠে দাঁড়ালেন, জানালার কাছে গেলেন, গিয়ে বাইরের দিকে তাকালেন। কিন্তু আমি তো জানি তিনি কিছুই দেখছিলেন না। একটা সন্তান এত বড় মিথ্যের উপরে দাঁড়িয়ে থাকতে পারে আমি ভাবিনি। মা তখন বললেন, আমরা কোথায় ভুল করলাম? এই প্রশ্নটার কোনো উত্তরই ছিল না। রিপোর্টটা টেবিলের উপরে রাখা ছিল। মিথিলা চিৎকার করে উঠে দাঁড়িয়ে বলল, এই রিপোর্ট মিথ্যে, আমি মানি না, পুরোটাই সাজানো। মা চমকে উঠে বলল, কি বলছিস মিথিলা? আমার দিকে আঙুল তুলল। সে বলে উঠল, আপু সব প্ল্যান করছে। 5 কোটি টাকার বীমাটা সে আমার ছেলেকে দিতে চায় না, তাই এ নাটক সাজিয়েছে। ডিএনএ রিপোর্ট, আইনজীবী, সবকিছু। ঘরটার আবহাওয়া হঠাৎ করেই গরম হয়ে গেল। আমি কিছুই বললাম না। আপু, তুমি কি ভেবেছো আমি কিছুই বুঝবো না? তুমি কি আমাকে এতটাই বোকা ভাবো? সে একটা বিদঘুটে হাসি হাসলো। আমার ছেলেটার ভবিষ্যৎ কেড়ে নিতে চাইছো? বাবার টেবিলে হাত চাপড়ালেন। চুপ, এই বাড়িতে দাঁড়িয়ে এভাবে কথা বলবি না। মিথিলা একদম সঙ্গে সঙ্গে চুপ হয়ে গেল, যেন অসহায় অবলা নারী। আগের মতো কান্না করে অভিনয় করা শুরু করে দিল। বাবা, আমি শুধু আমার সন্তানের জন্যই লড়ছি। মাও নরম হয়ে বললেন, মিথিলা শান্ত হ, এভাবে কাঁদিস না। আমি তখন মুচকি হেসে বললাম, মা তুমি কি কিছুই বুঝতে পারছো না ও যে নাটক করছে? মিথিলা হঠাৎ করেই আমার পায়ে বসে পড়লো। আপু দয়া করো, এই বলে সে কাঁদতে লাগলো। রায়ান তো তোমারই ছেলে। মা আমার দিকে তাকালেন। এই তাকানোটা আগের মতো নয়, তাকানোটা ছিল দ্বিধা মিশ্রিত। আর মিথিলাও সেটা বুঝে গেল। আপু তো বরাবরই আমাকে পছন্দ করতো না, ও সবসময় চাইতো আমি যেন এই বাড়ি ছেড়ে চলে যাই। বাবা এবার পুরোপুরি ঘুরে দাঁড়ালেন। মিথিলা, তুই কিন্তু সীমা ছাড়িয়ে যাচ্ছিস। আমি এই রিপোর্ট নিজের হাতে যাচাই করেছি। মিথিলা চোখ মুছলো, তারপর ঠান্ডা গলায় বলল, ঠিক আছে, তাহলে আমিও আইনের পথেই যাব। মা আতকে উঠে বললেন, কি মানে? মিথিলা উঠে দাঁড়িয়ে বলল, মানে আমি আপুর বিরুদ্ধে মামলা করব, ফ্রড, মানহানি আর মিথ্যে মামলার অভিযোগে। সে আমার দিকে তাকালো। দেখি কোর্টে গিয়ে এই নাটক কত দূর চলে। ঘরে পিন পিন নীরবতা, যেন হরর মুভিকেও হার মানাচ্ছে। মা কাপা কাপা কণ্ঠে বলে উঠলেন, তুই এসব কি বলছিস মিথিলা? মিথিলা আবারও কাঁদলো। এবারের কান্নাটা তার নরম মায়া কান্না। আমি আবল তাবল বকছি না মা, আমি বাঁচতে চাই। আমার সন্তানের সুন্দর একটা ভবিষ্যৎ চাই। আমার মা মিথিলার সাজানো ফাঁদে পা দিয়ে আবারও আমার বিপক্ষে চলে গেল। ধন্যবাদ সবাইকে। গল্পটি কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। বাকি অংশ আপলোড হলে আমি নিজেই লিংক কমেন্টে দিয়ে দিব। গল্পটি ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।